স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। পাথারকান্দির সোলগইয়ে যাত্রীবাহী অটো দুর্ঘটনায় হত 1, আহত 5, পলাতক অটো চালক। সদ্যজাত শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি শিলচর মেডিল্যান্ড হাসপাতালে। অভিযোগের তীর চিকিৎসকের দিকে। শিলচর মধুরবন্দে ভূমি বিবাদকে কেন্দ্র করে প্রচন্ড মারপিটে জড়ালো দুই পক্ষ, আহত 2 মহিলা সহ অনেক। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মদিবস উপলক্ষে সুশাসন দিবস পালিত করিমগঞ্জে। আগামী লোকসভা নির্বাচনে শিলচর থেকে কংগ্রেসের টিকিট চেয়ে আবেদন বিশিষ্ট আইনজীবী পীযূষ কান্তি দাসের। করিমগঞ্জ রেড ক্রস সোসাইটির উদ্যোগে স্বাস্থ্য শিবির আয়োজন করিমগঞ্জে। বরাক উপত্যকা ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন রামকৃষ্ণনগরে। পাথারকান্দির সোলগইয়ে এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত্যু এক মহিলার, গুরুতর আহত 5 যাত্রী। এদের মধ্যে 4 জন মহিলা, 1 জন পুরুষ ও একটি 2 বছরের শিশু রয়েছে। দুর্ঘটনাটি সোমবার বিকেল 3:30 নাগাদ সংঘটিত হয়। AS10AC 9839 নম্বরের একটি যাত্রীবাহী অটো পাথারকান্দি থেকে লোয়ার পোয়া অভিমুখে যাবার পথে সোলগই বাজার লাগোয়া ডেঙ্গারবন পাবলিক এমই স্কুল সংলগ্ন 8 নং জাতীয় সড়কের বাঁকে পৌঁছা মাত্র চালক নিয়ন্ত্রণ হারিয়ে বসলে গাড়িটি পাল্টি খেয়ে সড়কের পূর্ব পাশের গভীর খাদে গড়িয়ে পড়ে। এতে শিশুটি অক্ষত থাকলেও বাদবাকি সব যাত্রীরা গুরুতর আহত হন। ততক্ষণে অবস্থা বেগতিক দেখে সুযোগ বুঝে পালিয়ে যায় চালক। পরে ঘটনাটি প্রত্যক্ষ করে স্থানীয় জনগণ এগিয়ে গিয়ে আহতদের উদ্ধার করে এদের মধ্যে একজন বয়স্ক মহিলাকে মাকুন্দা হসপিটালে ও বাকিদেরকে পাথারকান্দি সাময়িক হসপিটালে প্রেরণ করে। ঘটনার পর তদন্তে নামে বাজারিছড়া থানার ASI বিষ্ণুপদ রাভা। তিনি জানান, এ পর্যন্ত আহতদের নাম পরিচয় জানা যায়নি, তবে তারা সবাই বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের লোক। যাত্রীদের মধ্যে গুরুতর আহত বয়স্ক মহিলা মাকুন্দা হাসপাতালে মৃত্যুবরণ করেন। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেল। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি জব্দ করেছে পুলিশ। পাশাপাশি পলাতক চালককে ধরতে পুলিশের পক্ষে অভিযান চালানো হয়েছে। পাথারকান্দি থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। সদ্যজাত নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি শিলচরের একটি ব্যক্তিগত হাসপাতালে। চিকিৎসকের গাফিলতিতে নবজাতকটির মৃত্যু হওয়ার অভিযোগ তুলে হুলস্থুল পরিস্থিতি শিলচর মেডিল্যান্ড হাসপাতালে। আম্বিয়া বেগম নামে 5 গ্রামের এক প্রসূতি মহিলাকে মেডিল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। ডক্টর তিলক উপাধ্যায়ের তত্ত্বাবধানে মহিলাটির চিকিৎসা চলছিল। রবিবার রাতে মহিলাটি একটি সন্তান প্রসব করে। পরিবারের লোকের অভিযোগ, দীর্ঘক্ষণ পর্যন্ত তাদেরকে সদ্যজাত সন্তানকে দেখতে দেওয়া হয়নি। শিশুটিকে দেখার চেষ্টা করলেও কর্তব্যরত নার্সরা বিভিন্ন অজুহাত দেখিয়ে শিশুটিকে দেখতে দেননি। কয়েক ঘন্টার পর সদ্যজাত শিশুটির মৃত্যু হয়েছে বলে নার্সরা পরিবারের লোকদের জানিয়ে দেয় এবং একটি কার্টুনে নবজাতক শিশুটির মৃতদেহ পরিবারের হাতে সমঝে দেয়। আর এতেই ক্ষুব্ধ হয়ে পড়ে সদ্যজাত শিশুটির পরিবারের লোক। মৃত শিশুটি সমঝে দিতে অস্বীকার করেন তারা। একসময় পরিবারের লোকদের বাক্যবাণে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় হাসপাতাল। দীর্ঘ সময় হাসপাতালের ভিতর তীব্র উত্তেজনা ছড়াতে থাকে। পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও সদ্যজাত শিশুটির পরিবারের লোকেরা শিশু মৃত্যুর জন্য কর্তব্যরত ডক্টর সহ মেডিল্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করে। লক্ষ্য করিমগঞ্জ লোকসভা আসন। 2 লাখের অধিক সংখ্যালঘু ভোটের দিকে তীক্ষ্ণ নজর রেখে তৎপরতা চালিয়ে যাচ্ছে সকল রাজনৈতিক দল। করিমগঞ্জ লোকসভা আসন সংরক্ষণ মুক্ত হওয়ার পর থেকে কংগ্রেসের সংখ্যালঘু প্রার্থীদের মধ্যে ব্যাপক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। করিমগঞ্জ আসনে কংগ্রেসের টিকিট চেয়ে এখন অবধি 11 জন সংখ্যালঘু প্রার্থী আবেদন জানিয়েছেন। কালকে আমার শালায় আমার ফোন করছেন, বলে দুলাভাই ওলা মানে আমার শালাপুর পেইন উঠছে। আমি কইছি মানে মেডিলেন লইয়াও, তারা মেডিলেন আনছেন আনিয়া তারা ডক্টর তিলক উপাধ্যায় তাই বাচ্চার মানে মার ট্রিটমেন্টটা করা। ডক্টর তিলক উপাধ্যায়ের এফ আইসুন ইমার্জেন্সিতে হওয়ার পরে ডক্টর তিলক উপাধ্যায় কইছে ঠিক আছে আজকে অপারেশন করলিমু, এটা ইঞ্জেকশন দিয়া তৈয়া গেছেন। এরপরে তাই না রাত্রে আইসুন না, কন্টিনিউ আমার শালায় রাত্রে যোগাযোগ করছেন ডক্টর তিলক উপাধ্যায় লাগিয়া, তাই না আইসুনও না হয় সকালে 9টার সময় তাই বাড়ির থেকে আরামসে তো ঘুমাই খাইয়া আইসুন। আইয়া সকালে 9টার সময় নিয়ে বাচ্চাদের ঢুকাইছেন অপারেশন ঢুকানোর পরে বারোইয়া কইছেন বাচ্চা তাইনও নাই। আরেকজন নার্সে সিস্টারে কইরা বাচ্চাটা মারা গেছে। এটা ডক্টর তিলক উপাধ্যায়ের রং ট্রিটমেন্ট এবং ডক্টর তিলক উপাধ্যায়ের গাফিলতির লাগিয়া আজকে আমার বাচ্চাটা মারা গেছে না। ডক্টর তিলক উপাধ্যায় আমার বাচ্চাটা মার্ডার করছেন এবং মেডিল্যান্ড হসপিটালের গাফিলতির লাগিয়া আজকে আমার বাচ্চাটা মারা গেছে। এটা আমরা একটা FIR লজ করবো ডক্টর তিলক উপাধ্যায় এবং মেডিল্যান্ড হসপিটালের
এফআইআর দিমু। 6টার সময় বুড়ি লইয়া আইছে, ডাক্তারকে যাইছে, ডাক্তারে কইছেন দেখছেন দেখিয়া কইছেন বুড়ি কইছে স্যার আমার বেদনা ফিন মারের জল ভাঙ্গিছে কইয়া কইছে না তারা কেবিনা দিলাই দে কেবিনা তারা মেশিন গোবা যাইছে বাচ্চা বলরের কেন ফানি গান শুনছো তোমরা বলে হয় শুনছি আমরা। এরপরে তাই নার্সরে কইয়া গেছেন যে তোমরা স্যালাইন দেও ইঞ্জেকশন দেও। ও স্যালাইন ইঞ্জেকশন দেওয়ার বাদে বেদনা নাই গেছে, নাই হওয়ার পরে আমার ফুড়িয়া কইছে মা বেদনা নাই এখানে স্যালাইন ইঞ্জেকশন এই দামানরা কইছে তুমি যাও অন্য নার্সের কাছে। নার্সের কাছে তাইন গেছে, তারা কইছে না আমরা তো বেদনা কইবার লাগে আমরা কিচ্ছু করছি না এমনি দিছি। তো হাইলাকান্দি যখন আসলাম তাইনের হাজব্যান্ডের আমার কাছে ফোন আইলো। ফোন আবার পরে আমি কইলাম যখন তো আমি হাইলাকান্দি 5টার ভিতরে আমি আই যাইমু, তো আপনার যদি প্রবলেম হয় তো লই আইন। তো 5টা 5:30টার সময় তাই আবার ফোন করছেন। ফোন করি আমার কয় যে স্যার কী করতাম একটু একটু বেদনা ধরে সাড়ে আমি কিছু দেখিলাই সহ্যর মতো হইলে তো ঠিক আছে, না হইলে লই আইন। তো আবার ফোন করিয়া তাই কইছে যে না স্যার আমরা আই যাই। আমি কইছি ঠিক আছে আপনি আই যাই। তো আমি তখন রাউন্ড দিতেছিলাম অ্যারাউন্ড 8-8:30 রাত্রে। রাউন্ড দেওয়ার সময় আমার ফোন করছে যে আম্বিয়া বেগম কইয়া একজন পেশেন্ট আইছে। তো আমি লেবার রুমে গেলাম, গিয়া দেখলাম পেশেন্ট দেখিয়া দেখি যে বিপিটা 190/110। তো আম্বিয়া বেগমরে জিগাইলাম যে আপনার কি তা হেডেক করেনি, মাথা হতা ঘুরায়নি? তো কয় না একটু একটু করে কোনো সময় করে। তো তাইনের হাজব্যান্ড তাইনের একটু কইলো যে তোমার প্রেশার যদি বেশি আছে তুমি কইলাই না কেন, মেবি পেশেন্ট বুঝছে না। তো আমি কইছি ঠিক আছে প্রেশার তো আমরা ওষুধ দিমু, হঠাৎ করে ওর তো প্রেশার কেমনে শ্যুট করছে। তারপর কইলো যে স্যার নর্মালের চেষ্টা করেন। স্যার চেষ্টার মধ্যে আমি কোনো ত্রুটি রাখতাম না আর আমি ভর্তি করে দিই। লক্ষ্য করিমগঞ্জ লোকসভা আসন 2 লাখের অধিক সংখ্যালঘু ভোটের দিকে তীক্ষ্ণ নজর রেখে তৎপরতা চালিয়ে যাচ্ছে সকল রাজনৈতিক দল। করিমগঞ্জ লোকসভা আসন সংরক্ষণ মুক্ত হওয়ার পর থেকেই কংগ্রেসের সংখ্যালঘু প্রার্থীদের মধ্যে ব্যাপক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। করিমগঞ্জ আসনে কংগ্রেসের টিকিট চেয়ে এখন অবধি 11 জন সংখ্যালঘু প্রার্থী আবেদন জানিয়েছেন। আসনটিতে প্রার্থী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন গুয়াহাটি হাইকোর্টের অধিবক্তা হাফিজ রশিদ চৌধুরী। গুয়াহাটিতে কংগ্রেসে যোগদান করে রবিবার করিমগঞ্জে উপস্থিত হন বর্ষিয়ান এই সংখ্যালঘু নেতা। তার সমর্থক সহ কংগ্রেসী কর্মীরা বৃহৎ এক বাইক র্যালির মাধ্যমে তাকে করিমগঞ্জে স্বাগত জানান। করিমগঞ্জে উপস্থিত হয়ে তিনি এক সভায় চাঁচাচলা ভাষায় বিজেপিকে আক্রমণ করেন। তিনি বলেন ধর্মের রাজনীতি ভারতকে পিছিয়ে নিচ্ছে। বর্তমান বিজেপি সরকার ভারতের সংবিধানের বিরোধী কাজ করছে, যার দরুন সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে হারানোর জন্য কংগ্রেস কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবে বলে তিনি জানান। সংখ্যালঘু এই নেতাকে কংগ্রেসে যোগদান করিয়ে করিমগঞ্জ আসনে কংগ্রেস দল সংখ্যালঘু ভোটে বড় একটি থাবা বসিয়ে AIUDF সুপ্রিমো বদরুদ্দিন আজমলকে বেশ চাপে ফেলে দিয়েছে কংগ্রেস। মই UDFক আগত UMF এটা আছিল জানে আপোনালোকে, এইমাত্ৰ প্ৰতিষ্ঠাপক ছেক্ৰেটাৰী আছিল, সভাপতি নহয়, খালী প্ৰদৰ্শনে প্ৰেচিডেণ্ট আছিল, আৰু গোলাম ওছমানী ছেক্ৰেটাৰী জেগাত আছিল, আৰু মই আছিল ছেক্ৰেটাৰী থকা পদপতি মই আছোঁ। আমি কি কাৰণে ৰাজনীতি কৰোঁ? মই তেতিয়া 84ত মই নাইজেৰিয়াৰ পৰা আহিছোঁ, আফ্ৰিকাৰ পৰা আহিছোঁ। অহা কৰিছোঁ আছাম একৰ্ড এতিয়া হ'ল। আছাম একৰ্ডত দেখা গ'ল যে আছাম একৰ্ড একপক্ষীয়ভাৱে হ'ল। যি মানুহৰ প্ৰব্লেম, যি মানুহ হেৰাছমেণ্ট পালে এওঁলোকক কোনোদিন নলয় এটা একৰ্ড কৰিছে। এই একৰ্ডৰ কাৰণে মানুহৰ চেণ্টিমেণ্টেল হয় ইউএমএফটো গঠন কৰিলে, আৰু সেই চেণ্টিমেণ্ট হোৱাৰ কাৰণে আছামে গঠন হোৱাৰ কাৰণে এই পাৰ্টিটো বেছিদিন লাষ্টিং নকৰিলে, কাৰণ ইম'চনেল যিকোনো সিদ্ধান্ত এবাৰ লাষ্টিং নহয়। পিছত গৈ দেখা গ'ল যে আমি প্ৰায় 18জন এমএলএ পাইছোঁ, এজন আমি হেৰি পাইছোঁ MP পাইছোঁ। তাৰ পাছত দেখা গ'লে পাৰ্টি আমি তেওঁলোক ৰাখিব পৰা নাই, সংগঠনটো নাই, সাংগঠনিক ভিত্তি নাথাকিলে থাকিব নোৱাৰে। তাৰ পাছত যেতিয়া দেখা গ'ল যে IMD যেতিয়া বাতিল হ'ল, IMD বহুত চেষ্টা কৰিছোঁ, সুপ্ৰিম কোৰ্টত আমি কেছো কৰিছোঁ, কিন্তু দেখা গ'ল যে IMD আল্টিমেটলি সৰ্বানন্দ সোণোৱালে যিটো কেছ কৰিলে IMD বাতিল হোৱাৰ পাছত কোৰ্টে যিহেতু বাতিল কৰিলে, এই বাতিল হোৱাটো আমি মানি লৈছোঁ চব। এতিয়া কথা হ'ল যে বাতিল হোৱাৰ পাছত ফৰেইনাৰ্ছ এক্ট 1946 আণ্ডাৰত যে বিশেষ কৰি মাইনৰিটি বঙালী আৰু হিন্দু টাৰ্গেট হৈ আছিল, যে তেওঁলোকৰ সমস্যাটো ফৰেইনাৰ্ছ এক্টে দূৰ কৰাৰ কাৰণে আছাম একৰ্ডৰ ভিত্তিত যে আছাম একৰ্ড ৰাজীৱ গান্ধীয়ে কৰিছিল, এইটো আমি চবে মানি লৈছিলোঁ। মানে আমি কৈছিলোঁ যে 71-25 মাৰ্চক যিবোৰ পাগলত মানুহ আহিছে তেওঁলোকক যাতে আছুৱে সংৰক্ষণ দিয়ে, আমিও যাতে তেওঁলোকক মানে হেৰি প্ৰটেকশ্যনটো দুয়োটা কৈছে। সেইকাৰণে আমি আছুৰ লগত আমি বহিছোঁ, যিহেতু IMD বাতিল হৈ গ'ল, তোমালোকে বিচাৰিছিলা এইটোক আহাৰ কাৰণে, আমি বিচাৰিছোঁ থকাৰ কাৰণে।
এতিয়া যেহেতু সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত ললে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত আমি সবাই মানিব লাগিব গতিকে আমি মানি লৈছোঁ আমি একেলগে বহিছোঁ বহি তেওঁলোকৰ লগত আমাৰ এটা চুক্তি হৈছে জইণ্ট ষ্টেটমেণ্ট আমি দিছোঁ আমি বিচাৰিছোঁ যে অসমৰ বাতাবৰণটো যাতে কমিউনেল বেলেগ ফ'ৰ্চেছ এটা লৈ যাব নোৱাৰে আমাৰ শান্তি বচাত থাকে এইটো আমি ইনফৰমেশ্যন থকাৰ কাৰণে আমি সেইটো কৰিছিলোঁ আৰু আল্টিমেটলি মানুহে দেখিলে মাইনৰিটি মানুহে যে এই বস্তুটো আমি কি কৰিম কেনেকৈ আগুৱাই লৈ যাম এই পোষ্ট IMD পাছত এইটো কেনেকৈ আগুৱাই লৈ যাম হিচাপে দেৱতা সংগঠন এনেকৈ UDF গঠন কৰা হৈছিল UDF গঠন কৰা হৈছিল যে বাৰ্ষিক আৰু দমীয় আৰু অন্যান্য পিছপৰা মানুহক চবক স্বাৰ্থৰ কাৰণে UDF কৰিছিল কিন্তু কিছুদিন পিছত দেখা গ'ল যে UDF নিজৰ আদৰ্শৰ পৰা অলপ মানে হেৰি হ'ল ডেভিয়েট হৈ গ'ল অলপ একচুৱেলি ঘটি গ'ল সেইটো কাৰণে মই দেখিলোঁ তেওঁটো থকা মোৰ সম্ভৱ নহয় কাৰণ মোৰ এটা শিলচর মধুরবন্দী কারারপাড়ায় ভূমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের প্রচন্ড মারপিটের ঘটনা সংঘটিত হয়েছে। মধুরবন্দের কারারপাড় অঞ্চলের ফজল উদ্দিন লস্কর ও আক্তার হোসেন লস্করের মধ্যে দীর্ঘদিন থেকে ভূমিকেন্দ্রিক বিবাদ চলে আসছিল। সোমবার ভূমিকেন্দ্রিক এই বিবাদ ভয়ঙ্কর রূপ ধারণ করে। দুই পক্ষের মধ্যে হঠাৎ করে প্রচন্ড মারপিট শুরু হয়। হাতে হাতে দা লাঠি সোটা নিয়ে এক পক্ষের অপর পক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে। দুই পক্ষের এই প্রচন্ড মারপিটে মহিলা সহ বহু লোক আহত হয়েছে। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পাশাপাশি আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মদিবস পালিত ভারত জুড়ে। ভারতীয় জনসংঘ ও ভারতীয় জনতা পার্টির রূপকার বিশিষ্ট কবি অটল বিহারী বাজপেয়ীর 25 ডিসেম্বর জন্মদিবস। প্রয়াত এই নেতার জন্মদিনকে মোদী সরকার সুশাসন দিবস হিসেবে পালন করে থাকে। সকালে দিল্লিতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য সাংসদরা ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। পুরো দেশ জুড়ে বিজেপি কর্মীরা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সুশাসন দিবস পালন করে। পুরো দেশের সাথে সঙ্গতি রেখে করিমগঞ্জে প্রায় প্রতিটি বুথে বিজেপি কর্মীরা প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার পাশাপাশি বিভিন্ন সেবামূলক কার্যক্রমের মাধ্যমে সুশাসন দিবস পালন করে। এদিকে করিমগঞ্জ জেলা বিজেপি কার্যালয়েও ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান সহ আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জীবনের বিভিন্ন দিক নিয়ে বিস্তৃত আলোচনা করেন। আলোচনা সভা সহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এদিন সুশাসন দিবস পালন করা হয়। যে ভারতীয় জনতা পার্টি নামক রাজনৈতিক দল ভারতবর্ষের রাজনৈতিক আকাশে এক নতুন আঙ্গিনায় যাত্রা শুরু করেছিল, সেই দলের প্রতিষ্ঠাতা সভাপতি বাজপেয়ীজির আজ 100তম জন্মদিবস উপলক্ষে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এখানে পূর্ববর্তী বক্তারা বক্তব্য রেখে গেছেন, বাজপেয়ীজির জীবনী সম্পর্কে বিস্তৃতভাবে আপনাদের সামনে তুলে ধরেছেন। এখানে কিশোরবাবু ওনার বক্তব্যে বলছিলেন যে কোন এক সময় ভারতীয় জনতা পার্টিকে বলা হয়েছিল যে দলের 2 জন সাংসদ নেই সেই দল বা সেই দলের কোন নেতার কথা শোনার মতো সময় আমাদের কাছে নেই। সেই বক্তব্য ছিল ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি বর্তমানে ইউরোপে নেই আর যার জীবনী আজ আমরা এখানে আলোচনা করছি, যার জন্ম জয়ন্তী আমরা পালন করছি, আমাদের দলের প্রতিষ্ঠাতা সভাপতি উনিও আজ ইউরোপে নেই। বাজপেয়ীজি বক্তব্য রাখছিলেন সংসদে, আর ওই সময় কংগ্রেস দলের সেই সময়কার নেতা সংসদে যিনি কংগ্রেস দলকে নেতৃত্ব দিচ্ছিলেন, ওই সময়কার প্রধানমন্ত্রী ওনার নাম আমি বলছি না, আর ওই প্রধানমন্ত্রী ওই সময় বক্তব্যে বলছিলেন যে দলের 4 জন সাংসদ নেই, একজন সবকে বয়ে নিয়ে যেতে হলে যেখানে 4 জন মানুষের দরকার হয়, আর যে দলের ওই 4 জন সাংসদ নেই সেই দলের কথা শোনার আমার সময় নেই সংসদে। আর ওই সময় বাজপেয়ীজি তীব্র প্রতিবাদ জ্ঞাপন করে উঠে দাঁড়িয়ে বলছিলেন যে আজ আমাদেরকে নিয়ে আপনারা যেভাবে সশক্ত বিশ্লেষণ এখানে করছেন, যে বক্তব্য রাখছেন, এমন একটি সময় আসবে ভারতবর্ষের বুকে আপনারা যারা ভারতবর্ষকে নেতৃত্ব দিচ্ছেন, আজকের দিনে আপনারা যেভাবে এখানে আমাদেরকে সশক্তভাবে আজকে 128 নম্বর বুথে শ্রদ্ধেয় শ্রী অটল বিহারী বাজপেয়ীজির শুভ জন্মদিবস 25শে ডিসেম্বর
যেটাকে আমরা সুশাসন দিবস হিসাবেও জানি। তো 128 নম্বর বুথে আজকে উদযাপিত হচ্ছে এই অটল বিহারী বাজপেয়ীজির মহান জন্মদিবস, এবং ওনাকে জন্মদিবস হিসাবে আমরা অনেক কোটি কোটি প্রণাম জানাই যে ওনার মতো ব্যক্তিত্ব ভারতবর্ষের মধ্যে জন্মগ্রহণ করেছিল, এবং ওনার নাম চতুর্দিকে, মানে ভারতবর্ষের নাম চতুর্দিকে মুখে মুখে উচ্চারিত হচ্ছে, এবং উন্নয়নকামী দেশ হিসাবে ভারত অগ্রণী ভূমিকা পালন করছে। এই শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ীজির নেতৃত্বে ভারতবর্ষ অনেক এগিয়ে গিয়েছিল। সেই পোখরানের পরমাণু বিস্ফোরণের কথা আজকের দিনে বলতেই হয়। আমেরিকা বলেছিল যে, আরেকটা আমি জিনিস বলবো যে কার্গিল যুদ্ধের সময় আমেরিকান প্রেসিডেন্ট বলেছিল এই যুদ্ধ বন্ধ করে দাও। অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন যে না, তখন আমেরিকার প্রেসিডেন্ট বলেছিলেন যে পাকিস্তানের কাছে নিউক্লিয়ার ওয়েপেন্স আছে, ওনারা ধ্বংস করে দিবে ভারতকে। তখন অটল বিহারী বাজপেয়ী একটি কোট করেছিলেন যে ঠিক আছে, আমরা নিউক্লিয়ার ওয়েপেন্স ওরা মারবে, আমরা অনেক ক্ষতি হবে, কিন্তু আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি যে আগামীকাল পাকিস্তান বলে কোনো দেশ থাকবে না। এই শ্রদ্ধেয় ব্যক্তিত্বর মতো এত দৃঢ় সংকল্পের মানুষ ভারতবর্ষে আর কখনো আসবে কিনা আমি জানি না। এবারে নিয়ে নিয়েছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উচ্চ ও গুণগত মানের শিক্ষা পরিষেবা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। আপনি কি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তায় আছেন? এবার আপনাদের চিন্তা দূর করতে গুণগত শিক্ষা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। প্রথমবারের মতো টাটা ক্লাস এইজের মাধ্যমে স্মার্ট ক্লাসের সুবিধা নিয়ে এসেছে প্রণবানন্দ বিদ্যা মন্দির। 18 ডিসেম্বর থেকে সোম থেকে শনিবার সকাল 9:30 ঘটিকা থেকে 2 ঘটিকা অবধি স্কুল প্রাঙ্গণ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন। আমাদের ঠিকানা আজাদ সাগর রোড, করিমগঞ্জ। যোগাযোগ নম্বর 7570573632, 9859147414। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300, 9401449722। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং। 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর। 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন 7399195391, 9678806896, 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে।
আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস দলের প্রার্থীদের আবেদন জমা দিলেন আইনজীবী পীযূষ কান্তি দাস। কাছাড় জেলা লোকসভা আসনে কংগ্রেস মনোনয়ন পত্র দিলেন প্রত্যাশী শিলচরের বিশিষ্ট আইনজীবী পীযূষ কান্তি দাস। সোমবার দুপুরে শিলচর জেলা কংগ্রেসের কার্যালয়ে জেলা সভাপতি অভিজিৎ পালের হাতে আইনজীবী পীযূষ কান্তি দাস তার আবেদনপত্র তুলে দেন। এদিন আবেদনপত্রটি জেলা কংগ্রেস সভাপতির হাতে তুলে দিয়ে সাংবাদিকদের বলেন, তিনি বিগত 16 বছর থেকে শিলচর আদালতে একজন আইনজীবী হিসেবে কাজ করে যাচ্ছেন। এই আইনজীবী ব্যবসা সূত্রে কাছাড় জেলার সবকটি অঞ্চলের মানুষের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ রয়েছে। তিনি আগের থেকে সক্রিয় রাজনীতিতে জড়িত ব্যক্তি না হলেও কংগ্রেস দলের আদর্শে আগের অনুপ্রাণিত ছিলেন এবং উনার বাদ্রিপাড়ের বাসার নিকটে থাকা প্রয়াত আইনজীবী তথা কংগ্রেস দলের সোনাই বিধানসভার প্রাক্তন বিধায়ক কুতুব আহমেদ মজুমদারকে ছোটবেলা থেকেই দেখে আসছিলেন এবং ওনার আদর্শকে সামনে রেখে তিনি কংগ্রেস দলের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করছেন। তিনি আশাবাদী যে কাছাড় জেলা থেকে যে ব্যক্তি কংগ্রেস দলের টিকিট পাবেন সেই প্রার্থীর পক্ষে তিনি কাজ করবেন। আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত। প্রথমে 11 ডিসেম্বর থেকে 19 ডিসেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়ার তারিখ ছিল। শেষ মুহূর্তে 19 ডিসেম্বর আসাম প্রদেশ কংগ্রেস সভাপতির নির্দেশক্রমে আরও 3 দিন বাড়ানো হয়েছিল। তো 22 তারিখ অন্তিম দিন ছিল। আমার জানা মতে আসাম প্রদেশ কংগ্রেস কমিটিতে 6 জন প্রার্থী আবেদন করেছেন। এখন পর্যন্ত আজকে নিয়ে আমার কাছে 5টা আবেদনপত্রর যেটা প্রতিলিপি, সেই প্রতিলিপি আজকে পর্যন্ত আমাদের জমা হয়েছে। আগামী নির্বাচনে আপনাদের দলগত অবস্থানটা কীরকম? আমাদের দলগত অবস্থা এবার অনেক ভালো। আমরা সাংগঠনিক দিক দিয়ে অনেক মজবুত এবং দল যাকেই মনোনয়ন দেবেন সংগঠন প্রস্তুত ওনার জন্য মাঠে নেমে পড়বেন। অলরেডি সংগঠন তৃণমূল স্তরে কাজ চলছে। আমরা এবার প্রার্থীর থেকে আমাদের দলকে জিতানো, দলের প্রার্থীকে জিতানো, সেটা হচ্ছে আমাদের কাছে মুখ্য ব্যাপার। অত কে প্রার্থী হবেন সেটা হাইকমান্ডের ব্যাপার। আমরা তৃণমূল স্তরে যারা কর্মীরা আছেন ওনারা এখন থেকে কাজে ঝাঁপিয়ে পড়েছেন। প্রত্যেক জায়গাতে বুথ কমিটিতে কাজ চলছে, মণ্ডলে কাজ চলছে, জেলা স্তরে চলছে। আমার নাম পীযূষ কান্তি দাস।
ওকালতি প্রফেশনে আছি 2006 থেকে প্রায় 16-17 বছর হয়ে গেছে এই প্রফেশনে আছি এবং সক্রিয়ভাবে এই প্রফেশনে আছি, কিন্তু রাজনীতিতে কোনো সক্রিয়ভাবে ছিলাম না। এখন আপাতত আমি রাজনীতিতে এসেছি এবং আর বলবো নতুনও বলবো না, কারণ আমার জন্মসূত্রে আমার জন্মস্থান হলো বাত্রিবার গ্রাম। তো সেই গ্রাম থেকে আমি জন্ম হয়েছে। আমাদের ছোটোবেলাতেই দেখেছি আমাদের মাননীয় কুতুব আহমেদকে দেখে বড় হয়েছে। সেই জন্য মানে কংগ্রেসের প্রতি আমাদের অতিরিক্ত একটা ভালোবাসা আছে। সেই ভালোবাসাটাকে কাজে লাগাইয়া আমি এই কংগ্রেসে জয়েন করেছি এবং আমার প্রার্থিত্ব হিসাবে আমি এপিসিতে আমি জমা দিয়েছি এবং মাননীয় সভাপতির কাছেও আমার কপিটা দিয়েছি। এই আশাবাদী নিয়েছি এবং কংগ্রেসে এখন তো প্রধানত দেশ কিন্তু প্রধানত হত্যা হতেছে, এটার বিরুদ্ধে আমরা সোচ্চার হব, সবাই মিলে হব, সাংগঠনিকভাবে হব, হয়ে গণতন্ত্রের যেন গণতন্ত্রের সুদিন ফিরে আসে, এটা আশা নিয়ে আমরা এই কংগ্রেস পার্টি করতেছি এবং কংগ্রেসকে আশা কংগ্রেস ভালো হবে, উন্নতি হবে, আরও শক্তিশালী হবে এবং আমাদেরকে দেখে আর নতুন প্রজন্ম আসবে। নতুন প্রজন্ম আসলে কংগ্রেস আরও উন্নতি হবে, অনুপ্রেরণায় আসবে। এখন টিকিট নিয়ে আপনি কত আশাবাদী? হ্যাঁ, টিকিট নিয়ে তো সবাই আশাবাদী করে, এটা তো ইয়ের ব্যাপার, হাইকমান্ডের ব্যাপার। হাইকমান্ডে যাকে দেবে তার জন্য আমরা কাজ করব। আমাকে দেবে কি না দেবে এটা তো আমি বলতে পারবো না, যদি দেয় তো আমি আমার কাজ করবো, আর অন্য কাউকেও দিলে তার জন্য আমরা জানপ্রাণ দিয়ে কাজ করব। করিমগঞ্জ রেড ক্রস সোসাইটির উদ্যোগে স্বাস্থ্য শিবির আয়োজিত করিমগঞ্জে। করিমগঞ্জ রেড ক্রস সোসাইটির ব্যবস্থাপনায় শহরের নীলমণি রোড স্থিত নীলমণি স্কুলে স্থানীয় এলাকার জনগণের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হয়। এতে বিশিষ্ট চিকিৎসক সুপর্ণা লালা ও শুভ্রাংশু ভট্টাচার্য উপস্থিত নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা করেন। কিছুদিন পূর্বে শহরের চরবাজার এলাকায় একই রকম ভাবে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হয়। রেড ক্রস সোসাইটির পক্ষ থেকে অভিজিৎ রায় বলেন, করিমগঞ্জের নাগরিকদের কথা মাথায় রেখে করিমগঞ্জ রেড ক্রসে আইসিইউ বসানোর প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও করিমগঞ্জ রেড ক্রসে থাকা অক্সিজেন প্ল্যান্ট থেকে অক্সিজেন পাইপলাইনের মাধ্যমে রেড ক্রসের রোগীদের কক্ষে নিয়ে যাবার জন্য তারা কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানান। করিমগঞ্জ জেলা রেড ক্রসের উদ্যোগে 394 নম্বর নীলমণি এলপি স্কুলে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবিরের আয়োজন করা হয়েছে। এই স্বাস্থ্য পরীক্ষা শিবির মাত্র কয়েকদিন আগে আমরা প্রথমবারের মতো চরবাজারে আয়োজন করেছিলাম। সেখানেও আমাদের এই প্রচেষ্টা সার্থক হয়েছে। আজকে আমাদের দুজন বিশিষ্ট ডক্টর, একজন ডক্টর সুপর্ণা লালা মহোদয়া এবং অন্যজন ডক্টর শুভ্রাংশু ভট্টাচার্য মহাশয় এখানে তাদের টিম নিয়ে, রেড ক্রসের টিম নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। রেড ক্রসে এক জনজোয়ার এসেছে, একটা সুনামি ধরে নিতে পারেন। আমাদের নতুন বডি সকলের ঐক্যমত্যের ভিত্তিতে রেড ক্রসে আজকে আইসিইউর প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া হয়েছে। তো অনেক পেশেন্ট করিমগঞ্জে সঠিকভাবে বিপদের সময় চিকিৎসা পাচ্ছেন না, রাস্তায় প্রাণ হারাতে হয়েছে। এসব দেখে রেড ক্রস অনেক চিন্তা ভাবনার পরে আমরা আইসিইউ স্থাপনের চেষ্টা শুরু করেছি। কয়েকদিনের মধ্যে করিমগঞ্জে রেড ক্রস আইসিইউ স্থাপন করবে, রোগীদের সাহায্য হবে, আমরা বিশ্বাস রাখি। যখনই ডাক্তার হয়েছিলাম আর রেড ক্রসের সঙ্গে জড়িত হয়ে এটাই আমার মোটো যে লোকের সেবাই ধর্ম, আর যতটুকু আমি পারি, যতক্ষণই শক্তি থাকে আমি চেষ্টা করব যে যেভাবে পারি আমি লোকের সেবা করে যাব, এইটুকুনি। করিমগঞ্জ রেড ক্রস এই যে একটা উদ্যোগ নিয়েছে যে ফ্রি হেলথ ক্যাম্পের, সেটাকে নিশ্চয়ই সাধুবাদ জানাই। এবং যদিও আমি সরকারি চিকিৎসক, তবুও যতটুকু সম্ভব মানে এদেরকে আমি সাহায্য করার চেষ্টা করি এবং ভবিষ্যতেও নিশ্চয়ই করব। বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম রামকৃষ্ণনগর বিধানসভা কমিটির ব্যবস্থাপনায় এবং শিলচর এস এম দেব সিভিল হাসপাতাল
ব্লাড ব্যাংকের সহযোগিতায় রামকৃষ্ণনগরে আয়োজন রক্তদান শিবিরের। সোমবার রামকৃষ্ণনগরে রক্তদান শিবিরের পাশাপাশি একটি সচেতনতা সভারও ব্যবস্থা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম করিমগঞ্জ জেলার সভাপতি ডক্টর কৃষ্ণ রঞ্জন পাল এবং রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অতিথিরা ফিতা কেটে রক্তদান শিবিরের উদ্বোধন করেন। এদিনের রক্তদান শিবিরে 25 জন রক্তদান করেন। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের প্রতিবেদন। তো যাই হোক, আমরা অনেক চেষ্টা চিন্তা করে অনেক দিন থেকে আমাদের সেক্রেটারিরা বলছেন কি করে করা যায়, অ্যাওয়ারনেস করা যায়, ডোনেশন কিভাবে করা যায়, করে করে এনিওয়ে আলটিমেটলি অল দ্যাট এন্ডস ওয়েল। তো এন্ডসটা খুব ভালো হয়েছে আমি ভাবি, এবং ইটস এ গুড মেসেজ ফর দ্য টুমোরো যে আগামী দিনে আরও বড় করে আমরা কিছু করতে পারবো। আজকে হোপফুলি আমাদের ছিল কি 30 থেকে 40 হয়ে যাবে, কিন্তু এনিওয়ে এটা না হলেও টাচিং 25 হয়েছে। এটাও রামকৃষ্ণনগরের জন্য একসঙ্গে একই দিনে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। তো নেক্সট ডে আমরা কোথায় করব না করব সেটার পরবর্তীতে আমরা মিটিং করে সভা করে সেই জানুয়ারিটা সেই শিডিউলটা আমরা পরে বলে দেবো, এবং আশা করি 25 যখন হয়েছে নেক্সট ডে আমরা টার্গেট এটাকে ডাবল করব। যদি করি, একজন আমাদের বন্ধু সহকর্মী বন্ধু বলেছিলেন বদরপুরের পরে স্থান হচ্ছে রামকৃষ্ণনগরে, এটা অনেক ব্যাপার। আমার তো আই ফিল প্রাউড অফ দ্যাট যে বদরপুর পরে রামকৃষ্ণনগরে, হাইলাকান্দির থেকে ওরা এসছেনই, ওরা পার্শ্ববর্তী জেলা, কিন্তু তাই যদি হয় সেই নামটা আমরা রাখবো। করিমগঞ্জ ডিস্ট্রিক্ট যদি হেডকোয়ার্টার, কিন্তু রামকৃষ্ণনগর হেডকোয়ার্টারটা তার থেকে এগিয়ে যাবে। আর এগিয়ে যাওয়ার জন্যে আমাদের যারা সকল কর্মকর্তা, সকল ভলান্টিয়ার যারা আছেন, সকলে একজুট হয়ে একসঙ্গে কাজ করে আগামী দিনের জন্য একটা নতুন দৃষ্টান্ত তৈরি করব। সুরমা বার্তা এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।